বাংলাদেশের প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামে নারীদের অংশগ্রহণ ছিল সম্মুখ সারিতে। বাংলাদেশের অর্থনীতির চাকাটাকে সচল রাখছেন বাংলাদেশের নারীরা। অর্থনীতির চাকা নিয়ে যখন কথা আসে তখন গাজীপুরের নামটা চলেই আসবে, কারণ এই অঞ্চলটা মূলত শিল্পাঞ্চল। এ কারণে এই অঞ্চলের নারীরা অনেক বেশি মাত্রায় কর্মমুখী, কর্মজীবী, কর্মচাঞ্চল্যে ভরপুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই গাজীপুরের সর্বমোট ২৭ লক্ষের অধিক ভোটার আছেন, যার অর্ধেকের বেশি নারী। দর্শক, গাজীপুরের নারীদের নির্বাচনী ভাবনা জানবো হার ভোটের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি যখন এই অঞ্চলে এসেছি একটা কথা শুনে এসেছি, আসন্ন নির্বাচনে আপনারাই সংখ্যাগরিষ্ঠ, আপনাদের সংখ্যাটাই বেশি। আপনাকে দিয়ে প্রথমে শুরু করতে চাইবো। আপনি একজন শিক্ষক জাতি গড়ার কারিগর, সুনাগরিক গড়ার কারিগর। প্রথমেই জানতে চাইবো যে আসলে একজন রাজনীতিবিদের আগে কি সুনাগরিক হওয়াটা খুব প্রয়োজন? যদি সেটা প্রয়োজন হয়ে থাকে, বাংলাদেশের প্রেক্ষাপটে যারা সুনাগরিক তারা কত বড় রাজনীতিবিদ হতে পারেন? অবশ্যই সুনাগরিক হওয়া প্রয়োজন, তবে সুনাগরিক হলেই যে সে একজন ভালো রাজনীতিবিদ হবেন এমন না। আমি চাবো সুনাগরিক এবং ভালো একজন রাজনীতিবিদ। একজন ভালো ছাত্র যেমন ভালো শিক্ষক হতে পারে না, ঠিক সুনাগরিক হলেও সে ভালো নেতা হতে পারে না। ভালো নেতৃত্ব অর্জন করতে গেলে তার নেতৃত্বে যে গুণাবলী আছে সেই গুণাবলীগুলি আগে অর্জন করতে হবে। আমি সাইকোলজির মানুষ হিসেবে সবার আগে চাবো তার ম্যানেজমেন্ট পাওয়ার, তার মানবিক গুণাবলী এবং সকলের সাথে, জনতা সবার সাথে, সর্বস্তরের লোকের সাথে তার আচরণ, ভালো আচরণের কোনো বিকল্প নেই। এবং যে কোনো কাজের মাধ্যমে মানুষকে, এই কথার মাধ্যমে মানুষের কাছে যাওয়া যায়। যে কাজটা করা যায় একটা ভালো আচরণ দিয়ে, সেটা অন্য কিছু দিয়ে সম্ভব না। একটা নেতা হতে গেলে তাকে সুনাগরিক হতে হবে, সুশিক্ষিত হতে হবে, তাকে ম্যানেজমেন্ট পাওয়ার থাকতে হবে, তার কথা বলার বাচনভঙ্গি সুন্দর হতে হবে, অ্যাপ্রোচিং সুন্দর হতে হবে। অর্থাৎ নেতা হতে গেলে সবার জনপ্রিয়তা আমি কিভাবে অর্জন করব সেই কৌশলগুলো আমাকে জানতে হবে। যদি আমার ভিতরে সেটা থাকে তবেই আমি একজন ভালো নেতা হতে পারবো। সাইকোলজির টিচার, আপনি বলছিলেন যে একজন প্রার্থী তার সাইকোলজি কেমন হওয়া উচিত, যারা ভোটার আছেন তাদের সাইকোলজি কিভাবে বোঝা উচিত। আমি যদি একটু পাল্টা প্রশ্নটা করে, আপনি একজন ভোটার হিসেবে একজন প্রার্থীর সাইকোলজি আসলে কিভাবে বুঝবেন, কিংবা যারা ভোটার আছেন তারা প্রার্থীর সাইকোলজিটা বুঝবেন কিভাবে? হ্যাঁ, বুঝবো। তার আচরণের মাধ্যমে আমি বুঝবো, তার কাজের মাধ্যমে বুঝবো। তার কথা এবং কাজের মধ্যে যদি সমন্বয় না থাকে, মিল না থাকে, আমি কথা বলছি কিন্তু কাজ করছি না, আমি দেখব সে তার কথা এবং কাজের সাথে মিল আছে কিনা, সে তার ভিতরে মানবিক গুণাবলীগুলো আছে কিনা। বা এই যে আমি একজন ভোটার হিসেবে তাকে আমি মূল্যায়ন করব, সে কথা বলছে যে আমরা অনেক সময় কথা বলি, ম্যাম, নির্বাচনের আগে যাচাই কিভাবে করবে? আমরা তার আচরণ দেখলে বুঝবো, বা কিছু বিগত দিনে সে কি কাজগুলো করেছে। আমাদের দেখার অভিজ্ঞতা অনেক, বিগতের অনেক নেতা আসছেন গিয়েছেন, কিন্তু সবাই কি ভালো নেতৃত্ব? তার কাজ দিয়ে, তার কর্ম দিয়ে, তার আচরণ দিয়ে মানুষের কাছে যাওয়া। আর মানুষের কাছে যাওয়া শুধু মুখে না, মানুষের কাছে যেতে হবে স্টে ক্লোজ, অর্থাৎ আন্তরিকতার সাথে যেতে হবে। আমি যে কাজটাই করব সেটা আন্তরিকতার সাথে করতে হবে। এবং এটা বুঝতে পারি আমরা ভোটার যারা, তারা কিন্তু কোনটা আন্তরিকতার সাথে যাচ্ছে আর কোনটা আন্তরিকতার সাথে নয়, এটা কিন্তু বোঝা যায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ইউর থট। একটু আপনার কাছে আসতে চাইবো, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন। এই জায়গাটা একটু ট্রিকি কোশ্চেনটা করি, সেটা হচ্ছে নির্বাচনটা কি আপনার কাছে ফাইনাল এক্সাম নাকি ক্লাস টেস্ট? আমার কাছে এটা ক্লাস টেস্ট বলবো না, ফাইনাল এক্সামই বলবো। কারণ হচ্ছে নির্বাচন অনেক জায়গাটা হচ্ছে বিশাল। কারণ আগামীতে যে ক্ষমতায় আসবে সে আমার আগামী 5 বছর বলি বা 10 বছর, সে পুরা দেশটাকে তার কন্ট্রোলে রাখবে। তার অধীনস্থে আমরা সুন্দরভাবে দেশে চলাফেরা করব। তো আমি মনে করি এটা ফাইনাল এক্সামই। আমি যদি একটু আপনাদের ভাষাতেই কথা বলি, ফেসবুকের ভাষাতে কথা বলি বা সোশ্যাল মিডিয়ার ভাষায় কথা বলি, তাহলে একটা অপশন আছে যে আপনি একটা পাবলিক পোস্ট করার পর আপনি কমেন্ট সেকশনটা অফ করে দিতে পারেন। সেই অপশনটা আছে আপনার কাছে। অনেকেই অভিযোগটা করেন যে নির্বাচনে যারা জয়ী হয়ে পরবর্তী সময় এমপি হন কিংবা সরকার গঠন করেন, তারাও একটা সময় জনগণের কাছ থেকে কমেন্ট সেকশনটা অফ করে রাখেন।
এই অভিযোগটা বিগত দিনগুলোর প্রেক্ষাপটে সত্য কিনা সেটা বলবেন। যদি আগামীতে তেমন হয়ে থাকে, প্রার্থী হিসাবে আপনি কি পরবর্তী সময় ইনবক্সে গিয়ে তাদেরকে নক দিবেন নাকি আনফলো করে দেবেন? বিগত যতই নির্বাচন হয়েছে, আমি তরুণ ভোটার, আমি বেশি নির্বাচন দেখিনি, কিন্তু গত যেই ভোটগুলো ছিল বা সরকার ছিল, তো আমি দেখেছি তারা যেই প্রতিশ্রুতি দেয় আসলে সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করে না। তারা হচ্ছে ভোটের আগে তারা প্রতিশ্রুতি দেয় যে তারা সুন্দর দেশ গড়বে, এই সমস্যা ওই সমস্যার সমাধান করবে, কিন্তু আসলে ভোটের পরে তাদের আর কি সেই মানে কাজগুলো আমরা দেখি না। প্লাস হচ্ছে এরপরে তাদের যে নাগরিকদের সাথে একটা এঙ্গেজমেন্ট, নাগরিকদের সাথে আবার কন্ট্যাক্ট করবে যে আসলে কি তারা কাজগুলো সুষ্ঠুভাবে করতে পারছে কিনা, সেগুলো নিয়ে তাদের আর কোনো আগ্রহই থাকে না। তারা হচ্ছে টোটালি অফ হয়ে যায়, আমাদের যাইতে হয় তাদের কাছে। ভোটের আগে কিন্তু তারা আসে আমাদের কাছে। তো আমি মনে করি আগামীতে যে ক্ষমতায় আসবেন তিনি অবশ্যই যেন জনগণের সাথে সংযোগ থাকার মানে চেষ্টা করে, যেন জনগণ কি চাচ্ছে সেগুলো তিনি যেন ফুলফিল করতে পারে। আনফলো করবেন না সেটাই বোঝা যাচ্ছে। কারণটা হচ্ছে যে যদি এই কমিউনিকেশনটা ভোটাররা বা জনগণ বিচ্ছিন্ন করে ফেলে, সেক্ষেত্রে তো জিনিসটা আরও হিতে বিপরীত হতে পারে। একটু আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে আপনি একজন পরিচ্ছন্নতা কর্মী। আমরা জানি যে আমরা রাস্তা পরিষ্কার করার জন্য অনেক টুলস আছে, ঝাড়ু মোছা অনেক কিছু আমরা করি। সমাজ পরিষ্কার করার টুলসগুলো আসলে কি কি? সমাজ পরিষ্কার করতে গেলে হচ্ছে আমাদের আগে মেন্টালিটি ঠিক করতে হবে। মেন্টালিটি এটা সেট করতে হবে আমাদের মাইন্ড, যে আমাদের মনটা আগে কীভাবে ক্লিন করা যায়। কারণ মন যদি ক্লিন না হয় তাহলে আমরা সমাজকে পরিষ্কার করতে পারবো না। আমাদের সমাজে দেখা গেছে অনেক ধরনের মানুষ আছে যাদের মেন্টালিটি ভালো না। নির্বাচনে দুইটা পক্ষ থাকে, একটা ভোটার, একটা প্রার্থী। আপনি পরিচ্ছন্নতা কর্মী, আমি পরিচ্ছন্নতার ভাষাতেই জিজ্ঞেস করি, এই দুইটা পক্ষের মধ্যে ময়লা ফেলে কে, ময়লা পরিষ্কার করে কে? ময়লা ফেলে আপনার আমাদের মতো সাধারণ পাবলিক, আমরাই ময়লা ফেলি। আর পরিষ্কারটা হচ্ছে আমাদেরই করতে হবে, কারণ এইটা আমরাই করি, আমাদেরই করতে হবে। যেহেতু করে আপনার প্রার্থীই করে, কারণ প্রার্থীর উপরে যেহেতু দায়িত্ব যায়, সকল দায়িত্ব প্রার্থীর উপরে যায়, তো ফেলি আমরা, পরিষ্কার করে প্রার্থী। তবে আপনি সেই জায়গায় বলছেন একটা টিম ওয়ার্কের প্রত্যাশা আপনি সেই জায়গাটায় করছেন, যে প্রার্থী এবং ভোটার সবার মধ্যে একটা টিম ওয়ার্কের জায়গা। আপা, আপনি তো রাজনীতির সঙ্গে জড়িত, এবং ওনারা টিম ওয়ার্কের কথা বলছিলেন। জনগণ এবং রাজনীতিবিদ তারা সবাই মিলে একটা টিম, তারাই আসলে জাতি গঠন করে বা তারা সমাজটাকে সুন্দর রাখে। কিন্তু আপনার কাছে কি মাঝে মধ্যে মনে হয় যে আপনারা যেহেতু মাঠের রাজনীতি করছেন, আমাদের দেশে এখনও রাজনীতিবিদদের সঙ্গে সাধারণ মানুষের একটা দূরত্ব রয়ে গেছে? অবশ্যই দূরত্ব রয়ে গেছে আমি মনে করি। কারণ এখন আস্তে আস্তে সামনের দিকে যারা তরুণরা চলে আসতেছে, তারা সমন্বয় করার চেষ্টা করতেছে, এবং আগামীতে এই আগের রাজনীতি আর সামনের দিকে রাজনীতি একটু ডিফারেন্স হবে, এবং তরুণরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যে সরকারি আসুক, তাকে আমরা সকলে যদি সহযোগিতা করি, সে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। আপা, আরেকটা বিষয় যে প্রবীণ রাজনীতিবিদ যারা আছেন, যারা একটু বয়স্ক, যারা একটু অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ, তারা নতুনদেরকে কতটুকু ওয়েলকাম করছেন আসলে? তারা অবশ্যই, আমি আমার ইয়ার থেকে ক্ষুদ্র জ্ঞান থেকে বলবো, তো অবশ্যই তারা তাদেরকে ওয়েলকাম করবে। কারণ তারা চিন্তা করবে যে আমরা প্রবীণ হয়ে গেছি, ওরা সামনের দিকে রাজনীতি করে আগে এগিয়ে যাবে, আমরা পিছন থেকে ওদেরকে সহযোগিতা করব। এটা অবশ্যই প্রবীণরা করবে, আমি আশাবাদ ব্যক্ত করছি। প্রবীণরা করবে সে আশাবাদ আপনি ব্যক্ত করছেন। আপনার পাশেই একজন প্রথম ভোটার আছে, একটু আমি তার কাছেই আসতে চাই। আপনি তো অবশ্যই পড়াশোনা করছেন, রাইট? আচ্ছা, আপনি যখন ভোট দেবেন, আমি যদি একটু জিজ্ঞেস করি যে আপনি আসলে ভোট দেওয়ার সময় কি দেখে আসলে ভোটটা দেবেন? সেক্ষেত্রে কি মার্কা দেখে ভোট দেবেন, নাকি প্রার্থী দেখে ভোট দেবেন, নাকি সোশ্যাল মিডিয়াতে আসলে যে কথাগুলো হচ্ছে প্রার্থীদের সম্পর্কে সেগুলোকে ইভালুয়েট করে ভোট দিবেন, নাকি পরিবারে আপনার সদস্যরা যাকে সাজেস্ট করবে তাকে ভোট দিবেন? আপনার চিন্তার জায়গাটা কোথায়? আমি ভোট দেব যেন আমি এবং আমার পরবর্তী জেনারেশন যারা আছে বা সামনে যারা আছে সবার সুবিধার্থে যেন পড়াশোনার অবনতি হচ্ছে। যেমন আমাদের প্রতি মানে বড় ভাইয়ারা সিনিয়র পার্সন যারা ছিল, তারা আর কি অনেকে পড়াশোনা করে মনে করেন যে জব করতে পারতেছে না বা জব পাচ্ছে না, বা অনেকে আবার হচ্ছে পড়াশোনা দ্রব্যাদি যখন মূল্য বৃদ্ধি পাচ্ছে তখন সেক্ষেত্রে অনেকে পড়াশোনা করতে চাচ্ছে না। মধ্যস্থ নিম্নস্থ যারা আছে তারা পড়াশোনা করতে
হচ্ছে। তো আমি ভোট দেবো যেন পরবর্তী যে আসে এই সমস্যাগুলো যেন সমাধান হয়ে যায় এবং আমরা সবাই যেন পড়াশোনা করতে পারি, একটা শিক্ষিত জাতি হিসেবে এবং শিক্ষিত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারি। আপনি শিক্ষার প্রসারের কথা বলেছেন এবং এটা অত্যন্ত মূল্যবান একটা বিষয়। একজন শিক্ষক আছেন এই পাশে, আমি সেই প্রাসঙ্গিকভাবে আসতে চাই। ম্যাম, আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন বা ভোট এটা একটা সমাজের রিপোর্ট কার্ড? আসলে নির্বাচন হচ্ছে একটা দেশের প্রত্যেকটা মানুষেরই একটা মানে অধিকারের একটা বিষয়। অবশ্যই এটা একটা রিপোর্ট বোর্ড হওয়া উচিত নয়, এটা মানুষের অধিকার আদায়ের একটা পন্থা হওয়া উচিত। কারণ একটা নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের একজন অভিভাবক নির্বাচন করে থাকি, যিনি 5টা বছর আমাদের অভিভাবক হিসেবে আমাদের রক্ষণাবেক্ষণ করবেন, আমাদের যাবতীয় ভালো মন্দের বিচার করবেন, দেশের যত বিশৃঙ্খলা, দুর্নীতি, শাসন প্রশাসনের ব্যবস্থা তিনিই করবেন। এজন্য নির্বাচন এমন হওয়া উচিত একটা দেশের একেবারে আমজনতা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন ঘটে একটা নির্বাচনে। আমাদের এরকমই একটা নির্বাচন হওয়া উচিত। আমার দেশের পরিবেশটা এখন প্রতিকূল অবস্থায় আছে, যেন আমার দেশের প্রতিটা মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে, নির্ভয়ে ভোট দিতে পারে। যদি এরকম পরিবেশ সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে একটা দেশে নির্বাচন দেওয়া স্বাভাবিক এবং নির্বাচন হওয়াটা উচিত। ম্যাম, আমি যদি প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন আপনাকে করি, যে শিক্ষকরাও তো নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করে। আপনি যখন পরীক্ষার হলে গার্ড দিচ্ছেন, কোনো স্টুডেন্ট যদি নকল করে তার জন্য শাস্তির বিধান আছে, আপনি তাকে এক্সপেল করতে পারেন। নির্বাচনে নকল দেখলে কি সেখানে এক্সপেল করার কোনো বিধান করতে পারেন, নাকি নকলের কথা বলাই যায় না? আসলে এক্ষেত্রে আসলে মনিটরিং পলিসিটা কেমন হওয়া উচিত? এক্ষেত্রে আসলে নির্বাচনটা আমি আগেই বলেছি যে প্রতিকূল অবস্থাটা আমাকে ওই পরিবেশ আসার পরেই নির্বাচনটা দিতে হবে। আমাকে এমন পরিবেশ কেন সৃষ্টি করতে হবে যে পরিবেশে আমি তাকে এক্সপেল করব? এই পরিবেশটাই যেন সৃষ্টি না হয়, সেই পরিবেশ সৃষ্টি করেই আমি নির্বাচনটা দিব। অর্থাৎ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচন করার ব্যাপারে গুরুত্ব আপনি দিচ্ছেন। আপা, অনেকেই একটা কথা বলে যে ভোট বা নির্বাচনটা হচ্ছে যারা নীরব থাকে তাদের কণ্ঠস্বর। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু সত্য আপনার মনে হয়? আসলে নির্বাচনটা কি, আমরা আমাদের একটা নেতা বাছাই করা বা অভিভাবক বাছাই করা। সেখানে হচ্ছে উনি হচ্ছে আমাদের সব কিছু দেখভাল করবে। মানে দেশটা তো আসলে আমাদের মাতৃভূমি, আমাদের মায়ের মতো। আমাদের পরিবারে যেমন আমাদের মা সব কিছু খেয়াল রাখে, সেক্ষেত্রে হচ্ছে উনিও তো আমাদের দেশটাকে ওইভাবে খেয়াল রাখবে, তাই না? আমরা তো ওই আশা ওনার কাছে করতেই পারি। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ভাববো যে নির্বাচন আসলে আমাদের খুবই জরুরি একটা বিষয়। কারণ আমরা বিগত যা দেখে আসছি, আমরা কখনো ভোট দিতে পারিনি। আমি কিন্তু এর আগেই ভোটার হয়েছি, কিন্তু আমি আসলে ভোট দিতে পারিনি। আমি চাইবো ইনশাল্লাহ এবার যেহেতু নির্বাচন হবে বা হওয়ার ইচ্ছা মানে চলতেছে, সেক্ষেত্রে যেন আমরা নির্বিঘ্নে সব কিছু করে নির্বাচনে ভোট দিতে পারি, যেন কোনো ঝামেলা না হয় বা আমাদের ভোট আগে কেউ না দিয়ে দেয়। বা হচ্ছে আগে তো দেখা যেত যে আমার ভোট দিয়ে দেওয়া হয়েছে, বাট এখন তো হচ্ছে আমার ভোটটা যেন আমি দিতে পারি, এটা একটা আনন্দ। আসলে স্কুলে যখন বার্ষিক পরীক্ষা হয় বা বার্ষিক খেলাধুলা হয়, তখন কিন্তু আমরা খুব আনন্দের সাথে যাই। আমি চাই এই বিষয়টাতে আমরা যেন নির্বাচনে খুব আনন্দের সাথে যাইতে পারি, কারণ এটা তো আমাদের আসলে আনন্দ। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে এটা আমাদের খুবই জরুরি। আমাদের কে আসতেছে অভিভাবক, মা কখনো কখনো সিলেক্ট বা চেষ্টা হয় না, কিন্তু আমাদের প্রতি বছরই একজন ভালো নেতার দরকার, ভালো অভিভাবকের দরকার। একজনের থেকে আরেকজন ভালো হতেই পারে, এটা তো কোনো সমস্যা নেই। যে ভালো যে আমাদের জন্য করবে সেই আসুক, এটাই আমরা চাই। আপা, অনেকে একটা কথা বলে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ নাকি মার্কা দেখে ভোট দেয়। আপনার মতো আসলে কোনটা হওয়া উচিত? মার্কা দেখে ভোট দেওয়া উচিত না প্রার্থী দেখে ভোট? অবশ্যই মার্কা দেখে নয়, কারণ প্রার্থী দেখে অবশ্যই ভোট দেওয়া উচিত। কারণ হচ্ছে আমি আমার পরিবারে যখন কাউকে আছে খারাপ ভালো সব জায়গায় আছে, আমি কাউকে তো খারাপ বলতে পারবো না যে সে আর কি খারাপ বা কিছু, যে ভালো তারও বলতে পারবো না ভালো। তার আচরণবিধি, তার সব কিছু দেখে আমাদের সিলেক্ট করতে হইব। আমাদের নেতা যে থাকবে বা আমাদের অভিভাবক যে থাকবে, তাকে আমরা কেন মার্কা দেখে দিব? একজন ভালো মানুষকে দেওয়ার চেষ্টা করব, যেন তার ভালো সব জায়গায় ছড়িয়ে পড়ে। আপনি প্রার্থী দেখে নির্বাচনে ভোট দেওয়ার ব্যাপারে আপনি সচেষ্ট ভূমিকা পালন করতে চান। আপা,
গাজীপুরকে নিয়ে যদি আমি আপনাকে প্রশ্ন করি, একদম ডেটা বেস প্রশ্ন যদি আমি করি, তাহলে আইন ও সালিশ কেন্দ্রের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী গাজীপুরের ডোমেস্টিক ভায়োলেন্সের পরিমাণটা 59%। এই সংখ্যাটা আছে, এবং শুধুমাত্র গাজীপুর না, পুরো বাংলাদেশব্যাপী আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের কথা শুনি। একটা প্রশ্ন করতে ইচ্ছা করে যে 2 জন নারী প্রধানমন্ত্রী বাংলাদেশে বিগত সময়ে রাষ্ট্র পরিচালনা করে গেছেন, তারপরও এই দেশে কেন এই ডোমেস্টিক ভায়োলেন্সের কথা আসলে শুনতে হয়, এবং কমতিটা কোথায়, যেটা আগামী নির্বাচনে এই কমতি থেকে উত্তরণ দেখতে চান? আসলে গাজীপুরে আসলে নারীদের অগ্রগতিটা একটু বেশি, কারণ নারীরা এখানে গার্মেন্টস এরিয়া, শিল্প কারখানা, নারীরা কাজ করছে। আবার নারীরাই কিন্তু বিভিন্ন খারাপ প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা কিন্তু আপনার নিজের যে মতামত ওইটা প্রকাশ করতে পারছে না ওইভাবে। আর ফ্যামিলিতে তারা যতই ইনকাম করুক না কেন, কিন্তু তাদের কিন্তু ওইরকমভাবে মূল্যায়ন করা হচ্ছে না। যে আমাদের যে নারীদের যে ভায়োলেন্সের ব্যাপারটা, ওটা আর কি পরিবার থেকে যেন আমরা ওনাদের মানে নারীদের যেন করতে পারি, যে বলতে পারি যে না, তুমি যা করতেছো যে ভালো, বা ওনার মতামতটা যেন আমরা প্রাধান্য দেওয়া হয়। আর এভাবেই আমরা যেন সমাজের যে যারা আছে ওনারাও এভাবে যেন আমরা কাজটা করি, এমনকি দেশের মানুষ যারা আছি আমরা, যে নারীদের যে একটা মতামত, ওই মতামতটা যেন নিতে পারি আমরা। নির্বাচন নিয়ে যদি একটু কথা বলি, তাহলে ফিল্ড লেভেলে অনেককে দেখেছেন বা দেখছেন। মূলত আসলে একজন ভোটার যখন ভোট দেবে, প্রার্থীদের সঙ্গে তো একটা গ্যাপ থাকে, ইনফরমেশন গ্যাপ থাকে। এই ইনফরমেশন গ্যাপটা আসলে এই নির্বাচনে কতখানি দেখতে পাচ্ছেন? আমি কেন এই কথাটা বললাম, এই গাজীপুরে যতটুকু জানতে পেরেছি 53 জন নমিনেশন পেপার নিয়েছিলেন, তারা জমা দিয়েছিলেন। 19 জনের নমিনেশন বাতিলও করা হয়েছে। এটাও কি এক ধরনের আশা দিচ্ছে কিনা যে যাচাই বাছাই হচ্ছে ঠিকঠাক মতো, কিন্তু যারা ভোটার আছেন তারা আসলে ইনফরমেশনগুলো, স্বচ্ছতা যাচাইয়ের ইনফরমেশনের টুলসের অভাব আছে কিনা আমাদের এখানে? আমাদের এখানে ইনফরমেশনের তো অবশ্যই ঘাটতি আছে, কারণ আমরা তো আর বলতে পারতেছি না যে কোন প্রার্থীটা কেমন। তো উনার তো এখন তো ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি, সামাজিক মাধ্যম যেহেতু, আমরা জানতে পারি যে উনি কেমন আচরণ বা কেমন, এটা উপর দিয়ে আমরা দেখতেছি, আমরা তো ভিতরে জানি না যে উনি কেমন, বা উনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, ওইটা জানা যায়, কিন্তু উনার ভিতরের যে ইয়েটা ওইটা তো আর আমরা জানি না। সোশ্যাল মিডিয়াতেই আর কি বোঝা যাচ্ছে যে উনি কতটুকু করতে পারবে কিনা। তো দেখা যাক কি হয়, কারণ এখনও তো বোঝা যাচ্ছে না। এখনো বোঝা যাচ্ছে না, একটা অনিশ্চয়তার জায়গা তো সবসময় আছে এবং সবসময়ই কাজ করে। আমি আপনাদের সাথে আবারও ফিরবো, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তবে তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। এই জায়গা থেকে যে ডিসকাশনটা আসলে উঠে আসছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে একজন প্রার্থীর স্বচ্ছতা যাচাইয়ের ব্যাপারে কতখানি টুলস আমাদের কাছে আছে। সেই জায়গা থেকে একটা প্রসঙ্গ চলেই আসে, তা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, বাংলাদেশের নির্বাচনের প্রয়োজনীয়তা কতখানি, সেই ব্যাপারে আমি সবার কাছ থেকে জানতে চাইবো। তবে তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। আর ভোটের আজকের আয়োজনে আমরা আছি গাজীপুরে, কথা বলছিলাম এখানকার নারী ভোটারদের সঙ্গে। একটা কমন প্রশ্ন এই মুহূর্তে সবার জন্য ছুড়ে দিতে চাই, তা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ কতখানি প্রস্তুত, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে নির্বাচন কতটুকু প্রয়োজন। আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমার একদম বেসিক প্রশ্ন সবার জন্য, আসন্ন নির্বাচনের জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত, এবং এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন কেন প্রয়োজন? বাংলাদেশের নির্বাচন অবশ্যই প্রয়োজন, এই মুহূর্তেই প্রয়োজন। কারণ দেশে যদি কোনো নির্বাচিত সরকার না থাকে, তাহলে দেশের প্রশাসন থেকে শুরু করে এবং প্রতিটা সেক্টরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যেটা নাকি আমরা আসলে অনেক দিন যাবতই আছি। কাজেই যত দ্রুত নির্বাচন সম্ভব হলে এটা বেটার। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, আমরা আশা করছি অবশ্যই এই নির্বাচন খুব সুন্দর মতো হবে, এবং আমরা নির্বাচন হোক এটা আশা করি, এবং সেই পরিবেশ সৃষ্টিতে যেন নির্বাচনের সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, সেখানে আমরাই সহযোগিতা করব। আমরা সবাই যেন পরিবেশটাকে আমরা সুন্দর রাখি।
থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের জন্য কতখানি প্রস্তুত, আর বাংলাদেশের নির্বাচন কেন গুরুত্বপূর্ণ? আমি মনে করি বাংলাদেশের জন্য এখন নির্বাচন অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে বাংলাদেশ এখন একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে আছে, কারণ আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা সঠিকভাবে তাদের দায়িত্বগুলো পালন করতে পারছে না, সবার ভিতরে একটা আতঙ্ক রয়ে গেছে। আর হচ্ছে প্রস্তুতি মূলত আমরা বিগত যেই নির্বাচনগুলো হয়েছে সেখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। যেমন বিগত নির্বাচনগুলোতে সবাই কিন্তু সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি অনেকে। আমি যেমন তরুণ ভোটার, আমি সবসময় আতঙ্কে ছিলাম যে আসলে ভোট ক্যাম্পে কোনো ঝামেলা হবে কিনা। বিশেষ করে নারী ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে যেতে চায় না, কারণ হচ্ছে এই ঝামেলার কারণে। আমি চাই নির্বাচন যেহেতু আসন্ন, তাই নির্বাচনের ভোট কেন্দ্রগুলো যেন সুশৃঙ্খল থাকে। আর হচ্ছে এখন প্রয়োজন দেশটাকে স্থিতিশীল করতে হবে, আর সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং আমাদের যেই সমস্যাগুলো আছে সেগুলো নিরসন করতে হবে। যেহেতু একটা সরকার চলে গেছে এবং এখন আমরা তত্ত্বাবধায়ন মানে কেয়ারটেকার সরকারের আন্ডারে আছি, তো আমি চাই একটা স্থায়ী সরকার গঠন হোক এবং সবাই সবার স্বাধীন মতো চলাফেরা করতে পারুক। নারীর নিরাপত্তা থেকে শুরু করে আমাদের যে দ্রব্যমূল্য সব কিছুই স্থিতিশীল একটা পর্যায়ে থাকুক। এখন যেহেতু তরুণরাও এটার মধ্যে ইনভলভ আছে, আমি আশা করি সবাই মিলে যদি আমরা চেষ্টা করি আমাদের নির্বাচন অনেক সুন্দর হবে। আপনি স্থিতিশীলতার কথা বলছিলেন, আপনার কাছে জানতে চাইবো এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের জন্য কতখানি প্রস্তুত, আর বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তেই নির্বাচন কেন দরকার? আমাদের হচ্ছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নির্বাচন। কারণ আমাদের দেশে এখন যে অস্থায়ী যে সরকার ছিল, সে থাকা অবস্থাতেও আমাদের দেশে এখন অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আর প্রশাসন একা পারছে না দায়িত্ব পালন করতে। তো আমরা চাচ্ছি স্থায়ী একটি সরকার আসুক, যে যার উপরে জনগণ আস্থা রাখতে পারে। কতটুকু প্রস্তুত এই মুহূর্তে বাংলাদেশ? আপনি যদি ভোট দিতে যান, এখন যে আইন শৃঙ্খলা অবস্থা আছে, আপনি কতটুকু আশ্বস্ত যে আপনি ভোট দিতে পারবেন? কারণ একটু আগে একজন বলছিলেন যে মেয়েরা অনেক সময় আশ্বস্ত হতে পারে না, আপনি কতটুকু আশ্বস্ত? এখন হচ্ছে আমাদের মতো যে তরুণরা এখন আছে এখানে, তো মেয়েরা এখন মোটামুটি অনেকটাই নিরাপদে আছে। আর নির্বাচন আশা করছি এখন অনেক সুস্থভাবে নির্বাচনটা হবে। তো অবশ্যই নারীরাও এখানে যেতে পারবে সুস্থভাবেই, ইয়াতে নিরাপদেই তারা একটা সুস্থ ভোট দিতে পারবে। সেই প্রত্যাশাটা আপনি করছেন। একটু আপা আপনার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, আর বাংলাদেশের নির্বাচন কেন দরকার এই মুহূর্তে? বাংলাদেশে অবশ্যই নির্বাচন দরকার, কারণ তত্ত্বাবধায়ক সরকার চালাচ্ছে। আরও আগে নির্বাচনটা আমার মনে হয় দিলে ভালোই হতো। যেহেতু ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচনটা হবে, আমার তরুণ ভোটাররা যারা আছে সকলে যাবে, এবং তরুণ যারা নেতৃত্ব দিতেছে তাদেরকে সকলে নিয়ে একটা সুন্দর যেন একটা সরকার গঠন হয়, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এই মুহূর্তে নির্বাচনটা কেন দরকার? এই মুহূর্তে নির্বাচনটা অবশ্যই দরকার। আপনি দেখেন কিছুদিন আগে 4-5 দিন আগে একটা সিলিন্ডার গ্যাসের একটা সিন্ডিকেট হয়েছে। আপনি 1200 টাকার সিলিন্ডার আপনার 2500-3000 টাকা নিয়েছে। তো যাই হোক, একটা যদি সরাসরি যদি একটা গভর্নমেন্ট থাকে তাহলে এরকম উল্টাপাল্টা কিছু করতে পারবে না। আর আপনি এই যে নারীদের চলাফেরা বলেন, আপনি যে পুলিশ প্রশাসন কথা শুনছে না, একটা স্থানীয় সরকার থাকলে কিন্তু এরকম করবে না, একটা নীতিতে চলবে, একটা সুন্দর একটা গতিতে দেশটা পরিচালনা হবে আমি মনে করছি। অর্থাৎ সামগ্রিক বিষয়ের ব্যবস্থাপনাটাকে ঠিক করার জন্য আপনি বলছেন যে বাংলাদেশে নির্বাচনটা গুরুত্বপূর্ণ। আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচনে কেন গুরুত্বপূর্ণ, এবং কতটুকু প্রস্তুত বাংলাদেশ নির্বাচন করার জন্য? এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন অবশ্যই দরকার, কারণ আমাদের দেশে গত যে নির্বাচন সরকার ছিল উনি আপাতত নেই যেহেতু, তো দেশের বিভিন্ন মনে করেন যে অপকর্ম চলছে, নেশায় অনেকে আসক্ত হচ্ছে, তারপর ইফটিজিংয়ের সমস্যাগুলো বাড়ছে, তারপর প্রশাসনও ঠিকমতো সব কিছুকে হ্যান্ডেল করতে পারতেছে না। তো এই সব কিছুকে একটা নিয়ম মাফিক চালানোর জন্য একটা সরকার দরকার, যে সবাই নিয়ম কানুন মেনে সকল কিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে আর কি পরিচালনা করে, এবং আমরা যেন পরবর্তীতে মানে বাহিরে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তাভাবে চলাচল করতে পারি।
তারপর হচ্ছে যারা নেশা আসক্ত হচ্ছে এই নেশা আসক্ত হয়ে যেন সবাই অপকর্ম থেকে দূরে থাকে, চুরি ডাকাতি কম হয়। পাশাপাশি যারা পুলিশে প্রশাসনিক কার্যক্রমগুলো করতেছে ওনারা যেন সুষ্ঠুভাবে করতে পারে। থ্যাঙ্কস ফর ইউর থট। একটু আপনার কাছে আসতে চাইবো, তা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে নির্বাচনটা আসলে কেন প্রয়োজন? সবাই তো বলছে নির্বাচন প্রয়োজন, কিন্তু কেন প্রয়োজন আর বাংলাদেশ আসলে কতটুকু প্রস্তুত এই মুহূর্তে নির্বাচন করার জন্য? কারণ আপনি প্রস্তুতির জায়গাটা নিয়ে এর আগে কথা বলেছিলেন। বাংলাদেশ নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত এটা আগে দেখতে হবে। দেখতে হবে যে নির্বাচন কমিশন যে নির্বাচনটা করবেন এই নির্বাচনের জন্য আমার প্রার্থী কতটুকু নিরাপত্তা পাচ্ছেন, আমার ভোটাররা যে ভোট কেন্দ্রে যাবে তারা বা কতটুকু নিরাপত্তা পাবে। এই জায়গাটা যদি আমাদের প্রশাসন নিশ্চিত করতে না পারে তাহলে বাংলাদেশে যে নির্বাচনটা হবে এই নির্বাচনে অবশ্যই বিশৃঙ্খলার একটা দেখা দিতে পারে। এজন্য প্রথমেই দেখতে হবে যে আমাদের প্রার্থীরা নিরাপত্তা পাচ্ছে কিনা, আমার ভোট কেন্দ্রে যাওয়া ভোটাররা নিরাপত্তা পাবে কিনা এই বিষয়টি আগে নিশ্চিত করতে হবে। তারপর অবশ্যই আমি মনে করি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনটা অবশ্যই প্রয়োজন। যারা আপনার তরুণ প্রার্থীরা আছে তারা সকলেই প্রত্যাশা করে যে একজন নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে দেশে যে বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি হচ্ছে সেটা দূর হবে ইনশাল্লাহ। আপনি এন্টায়ার ম্যানেজেরিয়াল জায়গা থেকে চিন্তা করে বলছেন যে এই মুহূর্তে নির্বাচনটা কেন গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। আবার একটু আপনার কাছে আসবো, বাংলাদেশ এই মুহূর্তে নির্বাচনের জন্য কতখানি প্রস্তুত বলে মনে হয় আর কেন বাংলাদেশের নির্বাচনটা গুরুত্বপূর্ণ? সর্বপ্রথম বলবো বাংলাদেশের নির্বাচন বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যদি রাস্তাঘাটেও বের হই, একদম একটা সময় নিয়ে কিন্তু আমরা বের হই, সবার হাতেরই সময়ের কিন্তু প্রচুর দাম। এখন প্রতিদিনই যে কোনো একটা না একটা রাস্তাঘাটে আন্দোলন, স্লোগান, এটা সেটা অনুষ্ঠান থেকেই থাকে। তো সাধারণ জনগণ হিসাবে আমাদের তো আসলে সর্বোপরি আমাদের পরিবার আছে, আমাদের বাসায় ফিরতে হয়, কর্মস্থলে যেতে হয়, আমাদের জীবন পরিচালনা করতে হয়। তো দেখা যায় রাস্তার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশ যদি নির্বাচিত থাকতো বা সরকার থাকতো তাহলে আমাদের এই সমস্যাগুলো বিগত আগে এত সমস্যা ছিল না। এখন যেহেতু আমাদের একজন তত্ত্বাবধায়ককালী সরকার আছে, সেই ক্ষেত্রে বাংলাদেশে এখন নির্বাচনটা খুবই জরুরি। কারণ একজন নির্বাচিত সরকারই পারে দেশটাকে পরিবর্তন করতে, দেশটাকে হচ্ছে মানে একদম গোছালো রাখতে। আমাদের উচিত একজন লিডারের তত্ত্বাবধানে থাকা, একজন যেটা লিড করবে আমরা ওই লিডে কাজ করব। কিন্তু বর্তমান যে একটা অবস্থা সেখানে আমরা ওইভাবে কাজ করতে পারতেছি না। আপনি লিডারশিপের সংকটটা নিয়ে কথা বলছেন এবং এই কারণে এই উত্তরণের জন্য নির্বাচনটা জরুরি। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ এই মুহূর্তে নির্বাচনের জন্য কতখানি প্রস্তুত আর বাংলাদেশে কেন নির্বাচনটা প্রয়োজন? আসলে নির্বাচনটা অতি জরুরি আমি মনে করি। কারণ এখন আমরা যারা যুবক যে প্ল্যাটফর্মরা আছে ওইখানে এখন মাদকাসক্তির যে আসক্ত যে ওইটা বেড়ে যাচ্ছে আর ওইটা ছড়িয়ে যাচ্ছে। আগে এত দেখি নাই, কিন্তু এখন অনেক ছড়িয়ে যাচ্ছে। আর হলো আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করি, এই যে আপু বলল যে রাস্তাঘাটে এখন জ্যাম, তো রাস্তাঘাটে এখন ফুটপাতে তো হাঁটাই যায় না। তো এর জন্য আমাদের নির্বাচনটা অতি জরুরি, যেন আমরা নির্বাচনটার মাধ্যমে যেন সঠিক প্রার্থীকে নির্বাচন করতে পারি, উনি যেন দেশটাকে ভালোভাবে মূল্যায়ন করে চালাতে পারে। এর জন্য নির্বাচনটা অতি জরুরি। কেমন পরিবেশ আছে নির্বাচন করার মতো এই দেশে? আমাদের যে পুলিশ প্রশাসন আছে, বিভিন্ন প্রশাসন আছে, ওনারা যদি আমাদের এনশিওর করতে পারে যে না আমরা আছি, কোনো সমস্যা হবে না, তো মনে হচ্ছে যে নির্বাচনটা করা যায়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নির্বাচন নিয়ে ভাবছেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে ভাবছেন, কেন নির্বাচনটা গুরুত্বপূর্ণ সেই ব্যাপার নিয়ে ভাবছেন। আমি ফিরবো আপনাদের সঙ্গে, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, গাজীপুরের নারী ভোটার যারা আছেন নির্বাচন নিয়ে তারা ভাবছেন, এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ কেমন আছে তা নিয়েও ভাবছেন। সামগ্রিকভাবে তারা একটা স্টেবিলিটি চান। বর্তমান সময়ে নৈতিক অবক্ষয়, সামাজিক অবক্ষয় কিংবা প্রশাসনের কাছ থেকে সহযোগিতা পাওয়া না পাওয়ার বিষয়গুলো নিয়ে অনেক কথা আসছে। প্রত্যেকে বিশ্বাস করেন যে একটা স্টেবল সরকার আসলে সেই জায়গা থেকে একটা দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস তারা পেতে পারেন। আবারও ফিরতে চাই, আরও কথা বলতে চাই ছোট্ট একটা বিরতির পর।
হার ভোট অলওয়েজ শুড বি হার চয়েস। গাজীপুরের নারী ভোটারদের সঙ্গে কথা বলছিলাম, তারা কথা বলছিলেন নির্বাচন সিস্টেম নিয়ে, নির্বাচন পলিসি নিয়ে, তারা কথা বলছিলেন তাদের এক্সপেকটেশনের জায়গা নিয়ে। ঠিক এই মুহূর্তে তাদের প্রত্যেককে আমি একটা ক্ষমতার আসন দিয়ে দিতে চাই। আমি দেখতে চাই, জানতে চাই যদি তারা ক্ষমতা পেতেন তাহলে এই অঞ্চলের মানুষের জন্য কি করার চেষ্টা করতেন। ম্যাম, আপনাকে দিয়ে শুরু করি। শিক্ষকরা এমনিই ক্ষমতাবান থাকেন, তারা মেধা গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর। আমরা সময় শিক্ষকদেরকে সম্মান করি, কিন্তু সত্যিকারের অর্থে আপনাকে যদি একটা ক্ষমতার আসন দিয়ে দেওয়া হয়, এই অঞ্চলের জন্য আপনি কি করতে চান? ধরে নিলাম আমি ক্ষমতার চেয়ারে বসেছি। স্বপ্ন তো অনেক, কিন্তু আমার স্বপ্ন সুন্দর একটি বাংলাদেশ গড়ব। আমার দুটো চাহিদা, একটা হলো আমার স্বাস্থ্য ক্ষেত্রে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য, এই দুটো জিনিসকে আমাকে ঠিক রাখতে হবে। সেটা হোক আমার পরিবার, সেটা হোক আমার সমাজ, সেটা হোক আমার কর্মস্থল বা আদার্স। আমার যেটা প্রধান শিক্ষাটাকে আমি প্রধান করে এই শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। ইতিপূর্বে গাজীপুর জেলাটা ছিল নিরক্ষর মুক্ত গাজীপুর জেলা, এবং করতে পেরেছিলাম। তখনও ছিলাম আমি সাধারণ, তখন শিক্ষার্থী ছিলাম, কিন্তু গাজীপুর জেলা কিন্তু নিরক্ষর মুক্ত হয়েছিল। আমি আবারও গাজীপুর জেলাকে নিরক্ষর মুক্ত করতে চাই। বিজ্ঞান মনস্ক শিক্ষায় শিক্ষিত করতে চাই আমার এই দেশের জনগণকে, এই জাতিকে। যদি একটা জাতি শিক্ষায় এগিয়ে যায়, বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাহলে যদি আমার সমাজটা শিক্ষিত হয়ে যায়, তখন এই সমাজকে বা এই জাতিকে কিন্তু আর দাবিয়ে রাখা সম্ভব না, সে এগিয়ে যাবেই। এজন্যই এই চিন্তা ভাবনা থেকে আমি যদি নেতৃত্ব স্থানে থাকতাম, তাহলে অবশ্যই আমার গাজীপুর, আমার দেশ এবং দশ এবং সম্পূর্ণ বাংলাদেশকে আমি একটি নিরক্ষর মুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়তে আমার আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতাম। আপনি নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে চান। আপনাকে যদি ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হয়, আপনি আপনার এলাকার জন্য কি করতে চান? তো আমি একজন তরুণ নাগরিক হিসেবে আমি যদি ক্ষমতার চেয়ারটা পেতাম, তাহলে আমি সর্বপ্রথম মৌলিক একটা মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো সুনিশ্চিত করার চেষ্টা করতাম। আমি যেহেতু নারী, আমি চাইবো অবশ্যই নারীরা যেন এই দেশে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব। এবং আমি গাজীপুরে বসবাস করি। আমি এখানে যেহেতু শিল্পনগরী, তো এখানে বিশাল একটা জায়গা জুড়ে আছে নারী, তারা কর্মক্ষেত্রের সাথে জড়িত। তারা ভোরে গার্মেন্টসে যায় এবং অনেক রাত করে তাদেরকে ফিরতে হয়। তো আমি চাইবো যেন সড়কগুলো নিরাপদ হয়, সড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী থাকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে এবং সিসির ব্যবস্থা থাকে। আমি এগুলো নিশ্চিত করার চেষ্টা করব। সামগ্রিকভাবে আপনি নিরাপত্তার প্রসঙ্গটা বলেছেন, সেটা আমার কাছে মনে হয় যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই অঞ্চলের প্রেক্ষাপট বিবেচনায়। আপনাকে ক্ষমতার আসনে বসিয়ে দেওয়া হলে এই অঞ্চলের জন্য কি করতে চান? জি, আপনাকে ধন্যবাদ। আমি যদি আমি ক্ষমতায় বসি, আমি অবশ্যই চাইবো আমার এই গাজীপুর জেলা এটা যেন পরিষ্কার থাকে। যেহেতু আমি একজন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, আমি এটা নিয়ে বলবো। আমাদের এই গাজীপুরে শিল্প কারখানা, আমাদের শিল্প পোশাক গার্মেন্টসের জন্য আমাদের এই গাজীপুর উন্নত। তো আমি চাইবো আমাদের এই শিল্প এরিয়া যেটা, এটার এই যে কলকারখানা থেকে যে ময়লাগুলো বের হয়, আমি চাইবো এটার জন্য একটি নির্দিষ্ট জায়গা। আর আমাদের গাজীপুরে সব জেলা থেকে বা এরিয়া থেকে আমাদের গাজীপুর জেলায় বেশি হয় ধুলোবালি। এ থেকে আমাদের অনেক সমস্যাই হয়, শ্বাস প্রশ্বাসের নিঃশ্বাসে অনেক রোগ হয়। তারপর আপনার জায়গায় জায়গায় যে পানি জমে থাকে, ওখান থেকে আমাদের এই যে ডেঙ্গুর যে একটা, কিছুদিন আগে দেখলেন যে ডেঙ্গুতে অনেক মানুষ মারা গেল। তা আমি চাইবো যাতে এই সমস্যাগুলো সমাধান হয়। একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয়, তার দরকার হয় একটা সুন্দর পরিবেশ। সে যদি সুন্দর পরিবেশ না পায়, তাহলে সে তো ভালো মানুষ হতে পারবে না, সুন্দর হতে পারবে না, তার মনও সুন্দর হবে না। তা আমি চাইবো যে আগে গাজীপুর জেলাটাকে সুন্দর হোক, আমাদের গাজীপুরের মানুষগুলো সুন্দর হোক।
পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এবং আপনি এই জায়গাটায় পরিচ্ছন্নতার দিকে জোর দিতে চাচ্ছেন। আপা, আপনাকে যদি ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হয়, আপনি এই অঞ্চলের মানুষের জন্য কি করতে চান? আমি কিভাবে গাজীপুর সিটি কর্পোরেশনটাকে সুন্দর করা যায়, কোথায় ড্রেনের ব্যবস্থা ভালো করা যায়, কোথায় ল্যাম্পবাতিটা ভালো মতো জ্বলছে কিনা, এবং আমার এই যে আমাদের গাজীপুর যে রেলগেটটা, আমার রাজনীতি বয়স হতে শুরু করে আমরা গাজীপুর কোর্টে অনেক আসি, এবং এখানে ডিসি অফিস, এসপি অফিস, কেন এখানে একটা ছোট্ট একটা ফ্লাইওভার হচ্ছে না, এটা অনেক যুগ ধরে শুনতেছি। 17 বছর একটা সরকার গেলেন, এখন আবার কেয়ারটেকার সরকার চলতেছে। আগামীতে যেই সরকার আসবে অবশ্যই যেন এই জিনিসটার জন্য খেয়াল রাখেন, এখানে একটা ফ্লাইওভার দেওয়া খুবই জরুরি। এবং আমাদের গাজীপুরে বলেন চৌরাস্তাটা একটা ছিনতাইকারী একটা মুভ, এখানে আমি অবশ্যই একটা পরিচ্ছন্ন পরিবেশ করে দিব। এবং আমাদের টঙ্গী, যেহেতু আমার বাড়িতে টঙ্গীতে, আমার টঙ্গীতেও ছিনতাইকারী হচ্ছে, সে ব্যাপারে পুলিশ প্রশাসন আছে, আমি সকলকে সাথে নিয়ে, আমার তৃণমূল নেতাকর্মী আছে, সকলকে সঙ্গে নিয়ে আমি একটা সুন্দর পরিবেশ গাজীপুরে গড়ে তুলব। তৃণমূলকে গুরুত্ব দিতে যাচ্ছেন সবচাইতে বেশি, তবে একটা রিকোয়েস্ট করবো, আপনি এমপি হয়ে গেলে পরবর্তী সময় আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য ফোন করলে পরে ফোনটা আপনি ধরবেন, সেই প্রত্যাশা আমি অবশ্যই করতে পারি। একটু আপনাকে যদি ক্ষমতার চেয়ার বসিয়ে দেওয়া হয়, আপনি এই অঞ্চলের জন্য কি করতে চান? আমাকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে আমি অবশ্যই, আমি যেহেতু একজন শিক্ষার্থী, সেই ক্ষেত্রে আমি চাবো যে আমার পরবর্তী জেনারেশনে যারা শিক্ষার্থী আছে বা আমার সাথে যারা পড়াশোনা করতেছে, আমরা বিগত বছর যেসব সমস্যা মানে সম্মুখীন হয়ে আসছি, সেগুলো যেন আর বিগত বছরে তারপর হচ্ছে পরবর্তী জেনারেশন যারা আসবে তারা যেন সেই সমস্যাগুলো ফেস করতে না পারে। বা অনেক সময় এই যে সেশন ফি থাকে, এগুলোর জন্য অনেক সময় অনেক শিক্ষার্থী পড়াশোনার মন মানসিকতা হারিয়ে ফেলে এবং পড়াশোনা করতে চায় না। তো এই সমস্যাগুলো যেন কারণ না আসে, বা কেউ যেন পড়াশোনার প্রতি অনাগ্রহী না হয়, বা পড়াশোনা সুষ্ঠুভাবে হচ্ছে কি না। স্কুল কলেজে রাজনীতিক, অনেকে দেখবেন যে রাজনীতিক দাপটে অনেক কিছু করে, অনেক সময় মেয়েদেরও অনেক রকম টর্চার করে, এইসব যেন না হয়, এই দিক থেকে আমি শিক্ষা ব্যবস্থার পরিবেশটার উন্নয়ন আপনি করতে চান আপনার অঞ্চলে। একজন শিক্ষক আছেন, সেই জায়গা থেকেই একজন শিক্ষককে যদি ক্ষমতার আসনে বসিয়ে দেওয়া হয়, তাহলে শিক্ষক কি করবেন? তো আমি চাইবো আমার শিক্ষকদের উন্নয়ন করতে। আমরা জানি দেশ এবং জাতি গড়ার একমাত্র উপাদানই হচ্ছে শিক্ষক। একজন শিক্ষকই দেশ এবং জাতি গড়ার কারিগর তৈরি করে। শিক্ষকরাই দেশ জাতি গড়ার কারখানায় চাকরি করে। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষকরা নির্যাতিত এবং নিপীড়িত। বাংলাদেশের বর্তমানে প্রাইমারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা 13তম গ্রেডে চাকরি পান, তাতে সর্বোচ্চ 17 থেকে 18,000 টাকা বেতন তারা পান। এতে করে তাদের যে জীবিকা যে করবে, তারা যে জীবন পরিচালনা করবে, পরিবার যে চালনা করবে তারা, এটা কিন্তু তাদের দ্বারা সম্ভব হয় না। সেক্ষেত্রে তারা অন্য দিকে চলে যাচ্ছে, অন্য কর্মে তারা ব্যস্ত হয়ে পড়ছে, যে কারণে আমাদের শিক্ষার্থীদেরকে তারা পরিপূর্ণ শিক্ষা দিতে পারছে না, তাদের ওই মনোযোগটা থাকছে না শিক্ষার্থীর প্রতি। আজকে শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাহলে আমাদের শিক্ষার্থীদের যদি আমাদের শিক্ষকরা ওইভাবে গড়ে তুলতে না পারে, তাহলে কিভাবে আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ পরিচালনা করবে? এজন্য আমি সর্বোচ্চ গুরুত্ব দিব শিক্ষাক্ষেত্রে। আমার শিক্ষকদের সর্বোচ্চ বেতন এবং সর্বোচ্চ সম্মান প্রদান করব, যেন তারা আমাদের দেশ পরিচালনার জন্য আমাদের শিক্ষার্থীদেরকে সেইভাবে পরিচালনা করতে পারে এবং একজন সুন্দর, সুষ্ঠু এবং আদর্শ মানুষ হিসেবে যেন গড়ে তুলতে পারে আমাদের শিক্ষার্থীদেরকে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা, শিক্ষকদের উন্নয়নের কথা নিয়ে আপনি কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাকে যদি ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হয়, আপনি এই অঞ্চলের জন্য কি করতে চান? অন্যান্য জেলাগুলোর তুলনায় আমাদের গাজীপুরে হচ্ছে লোকসংখ্যা বেশি, ঢাকা, গাজীপুর, এখানে সবাই কর্মসংস্থানের জন্য আসে। সবারই ইচ্ছা থাকে, একটা সময় ইচ্ছা থাকে একবার ঢাকায় যাই বা গাজীপুরে যাই, যেখানে হচ্ছে কর্মসংস্থান হয়। আর এই কর্মসংস্থানের মূলই হচ্ছে গাজীপুরের গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শিল্পে হচ্ছে ওনারা প্রচুর পরিশ্রম করে, সে অনুযায়ী কিন্তু ওনারা যে পারিশ্রমিকটা ওইটা ওনারা পায় না। এক, দ্বিতীয় হচ্ছে অনেক নিপীড়িত হয়, ওনারা অনেক নিপীড়িত হয়, যেটা ওনারা আসলে টাকার জন্য করতে হয়। কিন্তু এই নিপীড়িত থেকে আমি চেষ্টা করব প্রত্যেকটা গার্মেন্টস সেক্টরে প্রত্যেকটা গার্মেন্টস মালিকদের, নারীদের সম্মান করার জন্য, কারণ আমাদের সম্মানটাই সবার আগে।
ওনারা ভাড়া থাকে, সবাই এক নিজের বাড়ি ঘর সব কিছু ছেড়ে এসে আমাদের এই গাজীপুরে ভাড়া থাকে। যে ভাড়ার যে একটা অবস্থা, বাড়ি ঘরের অবস্থা, যাতায়াত ব্যবস্থা সব কিছু মিলে আমি ওটা নিরসনের চেষ্টা করতাম। এবং ওনাদের হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, ওনারা অসুস্থ হলে সঠিক চিকিৎসাটা পায় না। আমাদের আশেপাশে খুবই অল্প অল্প ছোট ছোট ডায়াগনস্টিক সেন্টার উঠে গেছে। ওরা যে পরিমাণ টাকা ইনকাম করে তার চেয়ে বেশি ওনাদের অসুস্থ, ক্ষুদ্রতম অসুস্থ হইলেও সেটা ডায়াগনস্টিক সেন্টারে দিয়ে দেওয়া হয়। এখন আমি চাবো, আমি যদি একজন এমপি হতে পারি, ওনাদের জন্য এমন চিকিৎসা ব্যবস্থা করতে যেন ওনারা অসুস্থ হলে মানে নির্বিঘ্নে বিনা টাকায় চিকিৎসা নিতে পারে। এখন বলেন যে ঠিক আছে আমাদের এখানে সদর হসপিটাল আছে, কিন্তু এটাতে কিন্তু ওনারা ওরকম চিকিৎসা পায় না, যা পায় তা দিয়েও চলে না। আমরা সবাই দেখা যায় যে বড় ধরনের কোনো অসুবিধা হলে ওনাদেরকে পাঠায় দেয় ঢাকায়, কিন্তু ওনারা তো চাকরি করে, সেখানে তো ওনাদের ঢাকায় যায় এত চিকিৎসা করা বা এত ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব না। আমি এমপি হলে সর্বপ্রথম ওনাদের চিকিৎসার যে একটা ব্যবস্থা, ওইটা আমি যেন একদম বিনা মূল্যে করতে পারে সেই ব্যবস্থা করে দিতে পারতাম। শ্রমিকদের নিরাপত্তা এবং চিকিৎসা ব্যবস্থার কথাটা আপনি সবচেয়ে গুরুত্বের সঙ্গে বলেছেন। আপনাকে ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হলো, আপনি এই অঞ্চলের মানুষের জন্য কি করতে চান? আমাকে যদি ক্ষমতার চেয়ার দেওয়া হয় তাহলে আমি 3টা কাজ করব। প্রথম কাজ হলো প্রতিটা সেক্টরে দুর্নীতি বন্ধ করব। আর দ্বিতীয় কাজ হলো আমাদের যে শিল্পায়ন এলাকা, তো গার্মেন্টসের অনেক মহিলারা জব করে, তো ওদের যে বাচ্চা আছে ওরা নিরাপদে থাকে না বাসায়। তো আমি চাচ্ছি যে ওই বাচ্চাদের জন্য একটা শিশু আবাসন কেন্দ্র করতে চাই। আর 3 নাম্বার হলো আমি বৃদ্ধদের, তৃণমূলের যে বৃদ্ধা যারা আছে, যে মানে টাকা পয়সার অভাবে তাদের ছেলে মেয়ে দেখতে পারে না বা তারা ওইভাবে কর্মসংস্থান নাই, ওনাদের নিয়ে আমি কাজ করতে চাই। একটা বৃদ্ধাশ্রম করতে চাই, ওখানে ওনারা যেন মোটামুটি কাজও করতে পারে, আবার যেন উৎফুল্লভাবে থাকতেও পারে। আর আরেকটা কাজ করতে চাই আমরা যারা আমরা এখনকার যে আমরা জেনারেশন, তাদেরকে নিয়ে আমি উদ্যোক্তা সৃষ্টি করতে চাই। তারা যেন বিভিন্ন কাজের মাধ্যমে, যেমন হাতের কাজ বা যে যা পারে তা নিয়ে আমি আগাইতে চাই। এটাই আমার মানে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো পয়েন্টে আপনি কথা বলেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও অনেকগুলো পয়েন্টে কথা বলেছেন এবং আমার কাছে মনে হয় যে একটা দেশ, একটা সমাজ গঠনের জন্য যে সমস্ত এলিমেন্টগুলো প্রয়োজন, টুলসগুলো প্রয়োজন, যারা পলিসি মেকার আছেন আপনাদের সঙ্গে যদি আসলে একবেলা করে মিটিংও করেন, আমার কাছে মনে হয় তাদের কাজটা অনেক বেশি মাত্রায় সহজ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুরে আজ আমরা সম্ভাবনা নিয়ে কথা বলেছি, সমস্যা নিয়ে কথা বলেছি, পলিসি মেকিং নিয়ে কথা বলেছি। সর্বোপরি এখানকার নারী ভোটাররা যে বিষয়টায় জোর দান করছেন তা হচ্ছে এই অঞ্চলটা একটা শিল্পাঞ্চল, এই অঞ্চলের ক্রাইসিস আছে। তবে আসন্ন সংসদ নির্বাচনের পর ফলশ্রুতিতে তারা একটা সুন্দর গাজীপুর দেখতে চান, যেখানে পলিসি মেকিংয়ের জায়গাটা অনেক সুশৃঙ্খলভাবে চলবে, প্রশাসন অনেক বেশি মাত্রায় সহযোগী হবে জনগণের সাথে। গাজীপুরকে একটা রোল মডেল হিসেবে বাংলাদেশবাসীর সামনে উপস্থাপন করতে চান তারা। আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে নতুন কোনো জেলায়, নতুন কিছু মানুষের সঙ্গে। সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি নিরাপদে থাকবেন।